AGT Live 24/7 পর্যটনের একটা অ্যাডভার্টাইজ করেছেন নিজের ফেসবুক পেজে, সম্ভবত ডিসেম্বর মাসের 10, 11 কিংবা 12 তারিখ, এখনো পোস্টটা আছে, রিল করে ছেড়েছেন। ধনপুর বিধানসভার একটা জলাশয়ে তিনি বুট চালিয়ে দেখাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে বুট চালিয়ে যে এলাকাটা ঘুরছেন, তিনি তার ভিডিওতে স্পষ্ট হয়ে যাচ্ছেন চারদিকে শুধুমাত্র গাঁজার চাষের বাগান। আমরা দেখলাম পর্যটন মন্ত্রী নিশ্চয়ই একা ঘুরেনি, তার সঙ্গে পুলিশ অফিসাররা ছিলেন, তার সঙ্গে যারা পুলিশের কাজ করেন পিজি তারা ছিলেন, স্থানীয় থানার পুলিশ অফিসাররা ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর হয়েছে যে গাঁজা চাষের সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন মন্ত্রী কি পর্যটনের অ্যাডভার্টাইজ করছেন তার ফেসবুকে, না গাঁজা চাষের অ্যাডভার্টাইজ করছেন। তারপর ধারাবাহিকভাবে প্রচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ছবি, এই ভিডিও, কিন্তু আমরা দেখছি পুলিশ সেটা সেই বাগানের কাটতে কাটতে প্রায় 1 মাস সময় লেগেছে। মেলা করে ডিএফ এর কর্মসূচি করে সেখানে আমরা তার বিরুদ্ধে যখন কথা বলেছি, তারপর পুলিশ সেখানে গিয়েছে। দেখছি মনপুর এবং বিশেষ করে ধনপুর এলাকায় সেই অভিযান তো নেই, সেখানে প্রকাশ্যে হচ্ছে, মানুষ ঘুরতে গেলে সেই বাগানের ছবি দেখছেন, কিন্তু পুলিশ দেখছেন না। বিশালগড় এবং বস্কনগর একটা রোড, বিশালগড় এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা দিন সকাল সন্ধ্যা দুপুর পাচার বাণিজ্য চলছে এবং খোলা চলছে, লোকের আড়ালে না, অন্ধকারে না, গলিতে না, প্রকাশ্যে সেই পাচার বাণিজ্য চলছে। সেখানে তো কোনো গ্রেপ্তার হচ্ছে না, সেখানে তো কোনো ধরনের পুলিশের অভিযান নেই। ফলে আমরা দেখছি এই যে চলছে তার মধ্যে লোক দেখানো অভিযান, কিন্তু আমরা মনে করি এখন বিধানসভায় দাঁড়িয়ে, যে বিধানসভা 2 দিন আগে শেষ হলো, সেই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এই নেশার বিরুদ্ধে এখন নাকি তারা কি করছেন, তারা নাচ গান আবৃত্তি ফ্লেক্স বক্তৃতা নাটক এই কিছু নেশার বিরুদ্ধে HIV থেকে সচেতন করার জন্য এই কাজগুলো তারা হাত দিয়েছেন। আমরা সরকারের কাছে, আমরা 2টি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান করব যে এই HIV সচেতন করার জন্য নেশার বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, নাচ আবৃত্তি নাটক ফ্লেক্স লাগান, এই খেলো কর্মসূচি গ্রহণ করুন, খেলো ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করুন, তাতে আপত্তি নেই, কিন্তু প্রধান যে 2টি কাজ, এই 2টি কাজের কথা এখানে উল্লেখ নেই বিধানসভায়। এবং তারা আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকার এই 2টা কাজ করছে না। এক হচ্ছে নেশার কিংপিন যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রথম, দ্বিতীয় হচ্ছে নেশার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন তৈরি করতে হবে। এই 2টা কাজ বাদ দিয়ে নেশার কিংপিনদের পুলিশের দরছোয়ার বাইরে রেখে আর সামাজিক আন্দোলন না করে ফ্লেক্স লাগিয়ে কারো হাসি মুখের ছবি ফ্লেক্সে দিয়ে আর নাটক আবৃত্তি গান করে এই সচেতনতা বৃদ্ধি কিংবা নেশার বিরুদ্ধে অভিযান করা যাবে না। ফলে নেশার বিরুদ্ধে যদি সরকারকে দাঁড়াতে হয়, আমরা আবেদন করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে গোটা রাজ্যের নেশার কিংপিন যারা আছেন প্রথমত তাদের চিহ্নিত করুন, তাদের গ্রেপ্তার করুন। তাতে দেখা যাবে বেশিরভাগ হয়তো আপনি দুঃসাহস যদি দেখান, শাসক দলের বেশ কিছু মাতব্বর তাতে গ্রেপ্তার হয়ে যাবে, কিন্তু সমাজ রাজ্যটাকে বাঁচাতে গেলে এই দুঃসাহস আপনাকে দেখাতে হবে একজন সচেতন মানুষ এবং রাজ্যের একজন প্রকৃত মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে একদিকে তাদের গ্রেপ্তার করা, দ্বিতীয়ত হচ্ছে একটা সামাজিক গণ আন্দোলন এর বিরুদ্ধে গোটা রাজ্যে তৈরি করতে হবে, সব মানুষকে যুক্ত করে। এই নেশার ফলে আমরা দেখছি অবাক করার মতো না যে আমাদের রাজ্যে যে HIV সংক্রমিত হচ্ছেন তার প্রায় 90% বেশি হচ্ছেন শিরাপথে নেশা করতে গিয়ে। আমি তথ্য বিধানসভায় দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের রাজ্যে 828 জন ছাত্রছাত্রী আছেন যারা HIV সংক্রমিত, তারা হচ্ছেন শিরাপথে এই নেশা করতে গিয়ে 828 জন, এবং তাদের মধ্যে স্কুল পড়ুয়া হচ্ছেন 220 জন। ভয়ঙ্কর এই চিত্র, 220 জন হচ্ছেন স্কুল পড়ুয়া যারা শিরাপথে নেশা করতে গিয়ে এই HIV সংক্রমিত হয়েছে। ফলে এর বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নামছি, আমরা দেখলাম গত 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব মোর্চার এক অনুষ্ঠান করে DYFI এবং কমিউনিস্টকে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান রবীন্দ্র ভবনের মঞ্চে দাঁড়িয়ে যত রকম হিংসাত্মক, আক্রমণাত্মক, কদর্য, নোংরা ভাষায় পারেন আমাদের উপর আক্রমণ করেছেন।
আমরা বলছি আমাদের উপর আক্রমণ করুন, এটা নতুন না, আমাদের রক্তাক্ত করা, খুন করা এটা আপনারা করছেন এবং আগামী দিনেও করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলছি যে যুব মোর্চা তারা বিবেকানন্দের জন্মদিনকে বাছাই করা হলো এই নোংরা, হিংস্র এবং কদর্য ভাষা ব্যবহার করার জন্য। তাদের তো বিবেকানন্দ সম্পর্কে ন্যূনতম এই জ্ঞান থাকা দরকার যে বিবেকানন্দ হচ্ছেন এরকম একটা মানুষ, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, যিনি গোটা পৃথিবীর কাছে একটা সহিষ্ণুতা, একটা প্রেম, একটা ভালোবাসা, একটা মহামানব ব্যক্তি হিসাবে তিনি পরিচিত। তার জন্মদিনকে বাছাই করা হচ্ছে কমিউনিস্টদের, ডিএফকে আক্রমণ করার জন্য। আমরা অবাক হচ্ছি। এবং রবীন্দ্র ভবন যেদিন থেকে শুরু হয়েছে, সেই পুরানো রবীন্দ্র ভবন থেকে আজকের রবীন্দ্র ভবনে, আমার ধারণা এই রবীন্দ্র ভবনের মঞ্চে দাঁড়িয়ে এইরকম কদর্য নোংরা ভাষায় সম্ভবত এদিন ছাড়া আর কেউ এই ধরনের ভাষায় তারা কোনোদিন ব্যবহার করেনি। আমরা যুব মোর্চাকে উপদেশ দেওয়ার মতন আমাদের কিছু নেই, দিতে চাই না, কিন্তু তো ঠিক যে রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল। আমরা এইটুকু আমরা যুব মোর্চার কাছে আমরা বলবো, অনুরোধ করবো বিনয়ের সঙ্গে, যে কমিউনিস্টকে, ডিএফকে এইরকম কদর্য নোংরা ভাষায় আক্রমণ করার জন্য আপনারা বিবেকানন্দের জন্মদিনটাকে বেছে নিলেন। গডসের মৃত্যুদিনও তো আপনারা এই ধরনের বক্তৃতা করতে পারতেন। ভবিষ্যতে আমাদের আক্রমণ করেন, সব ঠিক আছে, আমরা তাতে আমরা না বলবো না, এই আক্রমণ আপনারা বাড়াবেন, কিন্তু বিবেকানন্দের জন্মদিনকে বেছে নিয়ে যে ভাষায় আপনারা কর্মসূচি করেছেন, এটা বিবেকানন্দের প্রতি অশ্রদ্ধা করে, এটা রবীন্দ্র ভবনের প্রতি অশ্রদ্ধা করে। ভবিষ্যতে এই ধরনের বক্তৃতা দেওয়ার জন্য ন্যূনতম যুব মোর্চার কাছে আমরা অনুরোধ করব যে বিবেকানন্দকে, রবীন্দ্রনাথকে ন্যূনতম আমরা বিষয়। আর একটা বিষয় আমরা অবাক হয়েছি, কর্মসংস্থান ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি বলবেন যে বিধানসভা অধিবেশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটা পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে এরকম জ্বলন্ত মিথ্যাচার করতে পারেন, আমাদেরকে অবাক করে দিল। তিনি বলছেন ইউজিসি, আমরা গতকালকে রাত্রেও আমি সেই নর্মসটা দেখলাম। ইউজিসির নর্মস হচ্ছে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে হতে হবে 25:1, এবং ইউজিসি স্পষ্ট করে বলেছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে 25 থেকে কমিয়ে 20:1 করা প্রয়োজন। এটা হচ্ছে ইউজিসির গাইডলাইন, ইউজিসির নর্মস, ছাত্র শিক্ষকের অনুপাত। মুখ্যমন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এই অনুপাত হচ্ছেন 60:1, 60 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। অবাক করার মতন বিষয়। এই ধরনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, তিনি বলেন কি করে? তিনি এই ধরনের জ্বলন্ত মিথ্যাচার কি করে বলেন? আমরা অবাক হয়েছি। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ন্যূনতম ইউজিসির গাইডলাইনটা সবাই দেখছেন আজকে আর দিনে দাঁড়িয়ে, কথার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে সার্চ করলে বেরিয়ে আসছে যে ইউজিসির নর্মস হচ্ছেন 25:1, এবং ইউজিসি বলছেন ভবিষ্যতে 20:1 করার জন্য। আর মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কি 60:1। এটা অবাক করার মতন বিষয়। আমরা দেখছি যে আজকের দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যের পিএইচডি, আমাদের রাজ্যের নেট পাশ করা, তার সংখ্যা হচ্ছেন প্রায় 2000-এর উপর। কলেজগুলোতে এখন তিনি বলছেন যে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। 2019 সালে এই সরকার বলেছিল কলেজগুলোতে, তখন কলেজের সংখ্যা ছিল 22 সাধারণ ডিগ্রি কলেজ, তখন বলেছিল কলেজগুলোতে অধ্যাপকের সংখ্যা থাকা প্রয়োজন হচ্ছেন 1390 জন। 2019 সালে বলেছিলেন। 2025 সালে যখন বলছেন তখন আমাদের রাজ্যের কলেজের সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে। তো এখন কলেজের সংখ্যা 25, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। এখন বলছেন কলেজে অধ্যাপক থাকা প্রয়োজন 1230, কমিয়ে দিচ্ছেন পরিকল্পিতভাবে, এবং বলছেন যে বর্তমানে কলেজের মধ্যে অধ্যাপক আছে মাত্র 787 জন কলেজের মধ্যে অধ্যাপক আছে। আমরা হিসাব করে দেখছি প্রায় কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকের রেশিও আমাদের রাজ্যে প্রায় 100:1, 110:1, যেখানে ইউজিসি গাইডলাইন হচ্ছে 25:1, আর আমাদের রাজ্যে হচ্ছে 110:1। এবং দেখছি পরীক্ষা দিচ্ছেন কলেজে
ছাত্রছাত্রীরা প্রায় 90% ফেল করছেন, তারপর রাস্তায় নামছেন, আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে, মিছিল হচ্ছে, তারপর সরকার আবার সবাইকে পাস ঘোষণা করে দিলেন। এই যেটা চলছে, এই মধ্য দিয়ে আমরা মনে করি যে রাজ্যের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ছাত্র শিক্ষকের উচ্চশিক্ষায় যে অনুপাত তিনি বললেন সেটা অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই ধরনের তত্ত্বপবিত্র বিধানসভায় কি করে দেন, আমরা অবাক হচ্ছি। রাজ্যের কয়েক হাজার নেট, স্ল্যাট এবং পিএইচডি পাস ছাত্রছাত্রী তারা বেকার হয়ে বসে আছেন। এক্ষুনি যদি ইন্টারভিউ নেই, আমাদের সমস্ত শূন্য পদ পূরণ করতে পারবেন বলে যে শিক্ষক অধ্যাপকের সমস্যা সমাধান হতে পারে, কিন্তু সরকার এই দৃষ্টিভঙ্গিতে হাঁটছেন না। বলে এই বিষয়টা আমি আপনাদের সামনে রাখলাম যে এই ছাত্রছাত্রী এবং মানুষের সঙ্গে যে প্রতারণা চলছে তার থেকে যেন সরকার ন্যূনতম মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন এবং একটু ইতিবাচক ভূমিকা যেন তারা গ্রহণ করেন। এই বিষয়গুলো আমি রাখলাম এবং পলাশ ভৌমিক আপনাদের সামনে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এবং টিআইএফ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দু তিনটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা জরুরি ভিত্তিক এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। প্রথমত হচ্ছে কর্মসংস্থান এবং এই সময়ে রাজ্যের নেশার যে ভয়াবহ অবস্থা গোটা রাজ্যের, এই ইস্যুটা তার সঙ্গে সিএর ইস্যু, এটা নিয়ে কুমুদ বলবেন। কর্মসংস্থান ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক আপনাদের সামনে বলবেন। প্রথমত আমার দিক থেকে যেটা বলা, যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডিসেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে, এখনো চলছে, নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান ঘটাতে আমাদের নানা পর্যায়ে প্রচার কর্মসূচি, পদযাত্রা, মিছিল, সভা এবং প্রচারপত্র বিলি, এই কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা সংগঠিত করছি। এই সময় পর্যন্ত 14টা সাব ডিভিশনে মহকুমাতে 28টি পদযাত্রা সংগঠিত হয়েছে। এখনো এই মাসের 22 তারিখ পর্যন্ত আরো 6টি সাব ডিভিশনে 8টি পদযাত্রা সংগঠিত হবে। প্রায় 100টি ছোট, মাঝারি এবং বড় বাজার গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম, সেখানে আমাদের এই 3টা দাবিতে আমাদের যা বক্তব্য সেই প্রচারপত্র ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলে ধরেছি। এবং এই পদযাত্রা, মিছিল, ছোট সভা, প্রচারপত্র বিভিন্ন বাজারে বিলি করতে গিয়ে আমরা লক্ষ্য করি এই যে আমরা যে 3টা দাবি নিয়ে একটা রাস্তায় নেমেছি তাতে সাধারণ মানুষের একটা দারুণ সাড়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচিকে দারুণভাবে সমর্থন করেছেন। নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে সামিল হচ্ছেন, সাধারণ মানুষরা আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদেরকে উৎসাহিত করছেন, সমর্থন করছেন, তারা এগিয়ে আসছেন। এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 3rd ফেজের 3য় পর্যায়ের এই ইস্যুতেই 3য় পর্যায়ের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা লক্ষ্য করি যে এই যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যে আমাদের আন্দোলন আমরা করছি, এই আন্দোলনে যখন ব্যাপক অংশের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের কর্মসূচিতে একটা ব্যাপক সারা ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যে পড়ছে। এই নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেকাররা কাজ পাচ্ছে, এই কথাগুলো যখন বলছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে নেশা আসক্ত হয়ে যাচ্ছেন, HIV পজিটিভ হচ্ছে, তার বিরুদ্ধে যখন একটা সামাজিক আন্দোলন করার আহ্বান আমরা রাখছি, তখন আমরা দেখছি তাতে শাসক দলের বেশ কিছু নেতা, কর্মী, সমর্থক তারা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন। এবং আমরা শুরু থেকেই আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করি সেদিনও আমরা বলেছিলাম যে নেশার বিরুদ্ধে রাস্তায় নামছে, আমাদের মিছিল, আমাদের সভা, আমাদের কর্মীরা আক্রান্ত হবেন, এবং এটা হচ্ছে। আমরা দেখছি যে এই সময়ে 2018 সালে আমাদের রাজ্যের তৎসময়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের, তিনি নেশা মুক্ত ত্রিপুরার আহ্বান জানিয়েছিলেন এবং নেশা মুক্ত ত্রিপুরা তিনি গড়ে ফেলেছেন। আমরা দেখছি উনি যখন এই বক্তব্য এবং এই প্রচার করছেন নেশামুক্ত ত্রিপুরা, তার 7 বছর পর গত পরশুদিন যে অধিবেশন শেষ হয়েছে, সেই অধিবেশনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী
তিনি তথ্য দিলেন যে আমাদের রাজ্যের 1,587,47,41,762 টাকা নেশার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তিনি তথ্য দিয়ে বলেছেন যে আমাদের এই যে তারা তথ্য দিয়েছেন, তারা তথ্য দিয়ে দেখেছেন যে 3 বছরে 1,665টা মামলা হয়েছে, 2,697 জন গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2018 সালে নেশা মুক্ত ত্রিপুরা করেছেন, 2023-24-25 সালের জানুয়ারি মাসে এখন প্রায় 1,587 কোটি টাকার নেশা সামগ্রী আটক হয়েছে, 2000-এর উপর 2,697 জন গ্রেপ্তার হয়েছে। নেশা মুক্তির এই স্লোগান সম্পূর্ণভাবে, এবং এই প্রতিবেদনে বিধানসভা অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে এখানে উল্লেখ আছে স্পষ্ট করে, রাজ্যে নেশা দ্রব্য ব্যবহারে লাগামহীন বৃদ্ধি, এবং 18 সালের পর 2024 সালে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিধানসভায় বক্তব্য পেশ করতে হচ্ছে যে রাজ্যটা হচ্ছে নেশার সাগরে ভাসছে। এই ভয়ঙ্কর অবস্থায় গোটা রাজ্যে। এবং এই যে 2,697 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজনও নেশার কিংপিন নেই। যারা নেশার বাদশাহ, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, যারা মানে এই নেশার উপর নেশার গোটা সাম্রাজ্যটা চালাচ্ছেন, তারা কেউ গ্রেপ্তার হচ্ছেন না। ফলে যা গ্রেপ্তার হয়েছেন, যা নেশা সামগ্রী আটক হয়েছে, সেটা হচ্ছে একটা লোক দেখানো যে অভিযান সরকার প্রশাসন পুলিশকে চালাতে হয়, লোক দেখানো, তার একটা ছিটে ফুটা মাত্র। মানে ব্যাপক যে নেশার সাম্রাজ্য চলছে, সেটা এখন পর্যন্ত মানে যা নেশা বিরোধী অভিযান হচ্ছে না সত্যিকারে, এবং যারা নেশার কিংপিন, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, বড় বড় ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তাদের কাউকে সরকার গ্রেপ্তার করছেন না। ফলে যা গ্রেপ্তার হচ্ছেন গাড়ি, কিছু সামগ্রী, আর সঙ্গে যারা বহন করছেন এরকম ছোটোখাটো, তারা গ্রেপ্তার হচ্ছেন। আমরা দেখছি যে নেশা গাঁজা গাছ কাটা হচ্ছে, কিন্তু আমরা কোনো খবর নেই ধনপুর এবং মোহনপুর বিধানসভা এলাকায় কোনো গাঁজা চাষের বাগানে পুলিশ কিংবা আরক্ষা দপ্তরের কাউকে সেখানে গাঁজার চাষ ধ্বংস করছে।